প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নাম, উৎপাদন, ব্যয় বিবরণী এটা নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় বিবরণী একটু বড় আকৃতির অধ্যায়। উৎপাদন ব্যয় বিবরণীর দুটি অংশ, যেখানে ক উৎপাদন ব্যয় বিবরণী, খ বেতন ও মজুরি। আমরা যদি হোয়াইট বোর্ডে লিখি তাহলে কি হয় দেখো, ক উৎপাদন ব্যয় বিবরণী, খ বেতন ও মজুরি। আমরা আজকে উৎপাদন ব্যয় বিবরণী ও বেতন মজুরির উৎপাদন ব্যয় বিবরণী অংশের আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখবে, এই অধ্যায় থেকে কিছু কিছু সময় 2 সেট প্রশ্নপত্র প্রণয়ন হয়, আর বাধ্যতামূলকভাবে 1 সেট প্রশ্ন প্রণয়ন করা হয়। যে জন্য এই অধ্যায়ের দুটি ভাগ সম্পর্কে আমাদের ধারণা অর্জন করা লাগে এবং পরিচ্ছন্ন ধারণা। এটা একটি মজার অধ্যায় এবং চমৎকার অধ্যায়। মজার এবং চমৎকার এই অর্থে, এই অধ্যায়ের সঙ্গে আমাদের পূর্ববর্তী যে অধ্যায়গুলো শেখা হয়েছে এর সঙ্গে দারুণ একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে। আমরা যদি ক অংশ অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হয় উৎপাদন ব্যয় বিবরণী কি। আমরা এখন জানতে চাচ্ছি উৎপাদন ব্যয় বিবরণী কি। আমি এখানে কি শব্দটাকে যুক্ত করে দিলাম, বেতন ও মজুরি শব্দটাকে বাদ দিলাম। এই উৎপাদন ব্যয় বিবরণী কি জানার জন্য, বোঝার জন্য 3টি অর্থে বা 3টি ভাবে আমরা একে সংজ্ঞায়িত করতে পারি। প্রথমে রোমান সংখ্যার 1 পুঁথিগত। তোমরা জানো যে পুঁথিগত শব্দটার অর্থ বইয়ের ভাষায়। তাহলে আমরা পুঁথিগত অর্থ বলতে পারি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পণ্য উৎপাদনের ব্যয় নির্ধারণ, বিশ্লেষণ এবং তার প্রয়োগ দেখানো হয়। পুঁথিগত অর্থে আমরা উৎপাদন হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় বিবরণীর সংজ্ঞা দিতে চাইলাম। উৎপাদন হিসাব বিজ্ঞানের বা উৎপাদন ব্যয় বিবরণী, তোমরা এখানে একটু অতিরিক্ত লিখে নাও, উৎপাদন ব্যয় বিবরণী হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পণ্য উৎপাদনের ব্যয় নির্ধারণ, বিশ্লেষণ এবং তার প্রয়োগ দেখানো হয়। এটা পুঁথিগত সংজ্ঞা হতে পারে, তোমরা লিখে নিচ্ছ। পুঁথিগত সংজ্ঞার পরে আমরা চলে যাচ্ছি রোমান সংখ্যা 2 অর্থগত। অর্থগত শব্দটা কেমন হতে পারে?
উৎপাদন ব্যয় বিবরণী সমান সমান উৎপাদন শব্দের অর্থ তৈরি, ব্যয় শব্দের অর্থ খরচ, বিবরণী শব্দের অর্থ তালিকা। প্রত্যেকটাকে আমরা যদি যুক্ত করি তাহলে উৎপাদন ব্যয় বিবরণী কি, এর সংজ্ঞা হিসাবে বলা যায় তৈরি খরচের তালিকাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। তৈরি খরচের তালিকাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। আমরা উৎপাদন ব্যয় বিবরণীর প্রথম সংজ্ঞাটা লেখার চেষ্টা করলাম আমাদের বইতে যেটা দেওয়া আছে, অর্থাৎ পুঁথিগত অর্থ থেকে যেটা আসতে পারে অর্থগত। 3 নম্বর একটা সংজ্ঞা থাকবে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, অর্থাৎ আমরা যে দৃষ্টিকোণ থেকে উৎপাদন ব্যয় বিবরণী বোঝার চেষ্টা করব তাকে আমি ব্যক্তিগত সংজ্ঞা বলছি। এই ব্যক্তিগত সংজ্ঞাটা তোমাদের কাছে ব্যাখ্যা করার আগে হাস্যকর মনে হতে পারে, তবে ব্যাখ্যা করলে হাস্যকর মনে হবে না। আমি একটু লিখি। ব্যামুকা তৈবি মো মু বি। ব্যামুকা তৈবি মোমো বিকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। ব্যামুকা শব্দে আমরা 3টি অংশ পেলাম, তৈবি অংশে 2টি অংশ পেলাম, মোমো বি অংশে 3টি অংশ পেলাম। 3, 4, 5 আর 3, 8। এখানে দাড়ি না দিয়ে আমি লিখতে পারি সমান সমান 8 ধাপ। এই অর্থে আমরা ব্যক্তিগত সংজ্ঞায় এসে বলতে পারি 8 ধাপ বিশিষ্ট কার্য প্রণালীকে 8 ধাপ বিশিষ্ট কার্যপ্রণালীকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। এটা তোমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করো না, নিজে বোঝার জন্য, মনে রাখার জন্য ব্যক্তিগতভাবে মনে রাখার চেষ্টা করো। এখন আমাদের প্রশ্ন ছিল যে স্যার আপনি ব্যক্তিগত যে সংখ্যাটা উপস্থাপন করলেন সেটা হলো ব্যামুকা তৈবি মোমো বি। এই ব্যামুকা শব্দের অর্থ স্যার আমরা জানি না, তৈবি শব্দের অর্থ জানি না, মোমো বি শব্দের অর্থ জানি না। আমরা প্রত্যেকটা ব্যয়ের আদ্য অক্ষর দিয়ে এটা লেখার চেষ্টা করেছি। এটা সম্পূর্ণ রূপ বা পূর্ণরূপ যদি আমরা এখন ব্যাখ্যা করি তাহলে দেখো এটা কেমন হতে পারে। তোমরা প্রথমে লিখেছ ব্যামুকা। ব্যামুকার প্রথমেই আছে বয় জফলা। বয় জফলা থেকে আমি লিখতেছি ব্যবহৃত কাঁচা মাল ব্যয় সমান সমান প্রারম্ভিক কাঁচামাল
যোগ ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল। এখানে ব্যবহৃত কাঁচামাল ব্যয়, যার ভিতর প্রারম্ভিক কাঁচামাল আসলো, ক্রয় আসলো, সমাপনী কাঁচামাল আসলো। ব্যবহৃত শব্দের অর্থ কি পরিমাণ কাঁচামাল উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে। এই কাঁচামাল শব্দটার অর্থ আমরা একটু জেনে নিতে পারি। সাধারণ অর্থে আমরা যারা হিসাব বিজ্ঞানের ছাত্র, তারা এই জিনিসটাকে খুব পরিচ্ছন্নভাবে বুঝি যে আসলে কাঁচামালটা কি। কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে যাদের একটু দুর্বল ধারণা আছে, তারাও অনেক সময় কাঁচামাল শব্দটিকে একটু তালগোল পাকিয়ে ফেলে। আসলে কাঁচামাল বলতে সাধারণ অর্থে আমরা যে জিনিসটা বুঝি, বেগুন, কাঁচা তরকারি, কাঁচা বাজারে যত রকমের পণ্য পাওয়া যায়, যেগুলো প্রসেস করে বা ব্যবহার করে আমরা বাসায় রান্না করে খাই, এমন একটা ধারণা আমাদের ভিতর থাকতে পারে, যে জন্য শব্দটাও এমন আসছে কাঁচা বাজার। আসলে কাঁচা বাজারে যে পণ্য পাওয়া যায়, কাঁচা যে পণ্য পাওয়া যায় তাকে কাঁচামাল বলে না। কাঁচামালটা তাই হবে একজন উৎপাদনকারীর প্রাথমিক স্তরে ব্যবহারযোগ্য সেই পণ্য যা উনি পরিবর্ধন করে ব্যবহারযোগ্য অথবা আরও উন্নত পণ্যে পরিণত করেন। এই অর্থে একজন ইট প্রস্তুতকারীর নিকট কাঁচামাল হবে মাটি, একজন পোশাক তৈরিকারকের কাছে শুধু কাপড় হবে কাঁচামাল। তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি শিক্ষক হিসাবে আমার কাঁচামাল হবে ছাত্রছাত্রী। আমি উদাহরণ দেওয়ার ভিতর দেখো, একজন ইট প্রস্তুতকারীর কাঁচামাল হিসাবে আমি বললাম মাটি। যে পরিমাণ মাটি আমাদের ইট উৎপাদনকারীর খামারে অথবা ইট ভাটায় থাকে, পুরো মাটিটাই একদিনে ব্যবহার করা যায় না। তার কিছু পরিমাণ মাটি থেকে যায়, যেটা পরবর্তী দিনে প্রারম্ভিক কাঁচামাল হয় আর প্রারম্ভিক মজুদ হয়। ওর সঙ্গে চলমান দিনে আরও কিছু পণ্য আর আরও কিছু মাটি ক্রয় করা হয়। দিন শেষে কিছু কাঁচা মাটি আর কিছু মাটি থেকে যায়, সেটা সমাপনী কাঁচামাল। অর্থাৎ আমরা উদাহরণটাকে যদি আরও পরিচ্ছন্ন করে দিই, তাহলে ব্যবহৃত কাঁচামাল ব্যয়টা আমরা বুঝতে পারি। ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে 2 ট্রাক কাঁচামাটি ছিল, চলমান দিনে আরও 2 ট্রাক ক্রয় করা হলো। তার মানে মোট কাঁচা মাটির পরিমাণ হলো 4 লরি আর 4 ট্রাক। কিন্তু দেখা গেল দিন শেষে যে 1 লরি কাঁচা মাটি ব্যবহার করা সম্ভব হয়নি, যেটা কিনা সমাপনী থেকে গেল। তাহলে আজকে আমার ইটের ভাটায় আর ইট প্রস্তুতকারী কারখানায় 3 ট্রাক মাটি ব্যবহার করা হয়েছে। আর এখানে ব্যবহৃত কাঁচামাল ব্যয় কি হতে পারে? প্রারম্ভিক অবস্থায় আমার যে 2 লরি কাঁচা মাটি ছিল, তার দাম ছিল 5,000, 5,000, 10,000। আজকে ক্রয় করলাম আরও 2 লরি, 5,000, 5,000, 10,000, মোট 20,000 টাকার মাটি ক্রয় করা হয়েছিল। তার থেকে 1 লরি মাটি থেকে গেলে তার মূল্য হচ্ছে 5,000। অর্থাৎ আজকের দিনে আমার কারখানায় ব্যবহৃত কাঁচামালের পরিমাণ 15,000 টাকা। আমরা ব্যমুকা পেয়েছিলাম, ব্যয়াতে ব্যবহৃত কাঁচামাল ব্যয়। আমরা এখন চলে যেতে চাচ্ছি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়টা কি? মুখ্য ব্যয় সমান সমান ব্যবহৃত কাঁচামাল ব্যয় যোগ প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো কি কি হতে পারে? মজুরি,
ক্রয়, অন্যান্য। অর্থাৎ যে শব্দগুলোর আগে প্রত্যক্ষ শব্দটি থাকবে তাকে আমরা মুখ্য ব্যয়ের আওতায় বা তাকে মুখ্য ব্যয়ের আওতায় দেখানো যাবে। যে শব্দটির আগে প্রত্যক্ষ শব্দটি থাকবে তাকে মুখ্য ব্যয়ের আওতায় দেখানো যাবে। মুখ্য এবং গৌণ, তোমরা দুটো শব্দ খুবই ভালো করে বোঝো। আমার এই রেকর্ডিং কিন্তু অনলাইন ক্লাসটা যারা অনুসরণ করছো, যখন তুমি বাসায় ক্লাসটা অনুসরণ করবে তখন ক্লাসের কথাটা শোনাই তোমার মুখ্য, বাইরের কোন বন্ধু তোমাকে ডেকে কি বললো এটা গৌণ। অনুরূপভাবে একটি পণ্য উৎপাদন করতে গেলে কিছু পরিমাণ কাঁচামাটি তুমি তোমার ইটের ভাটায় এনে রেখে দাও, ইট তৈরি করা সম্ভব নয়। এই ইট তৈরি করতে গেলে, এর আকার দিতে গেলে পোড়ানো ইট পর্যন্ত বা আগুনে পোড়ানোর আগ পর্যন্ত মানুষের হাতের ছোঁয়া লাগে। অর্থাৎ শ্রমিকের সরাসরি সহযোগিতা ছাড়া ইট প্রস্তুত করা সম্ভব না। তো এই ক্ষেত্রে দেখো, মুখ্য ব্যয়ের ক্ষেত্রে ব্যবহৃত যে কাঁচামাল ব্যয় ছিল সেখানে শ্রমিকের সরাসরি হাতের স্পর্শ ছাড়া ইট তৈরি করা সম্ভব হচ্ছে না। এর জন্য প্রত্যক্ষ খরচের ভিতর প্রথমেই আমাদের আসছে মজুরি। তাই ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সঙ্গে প্রত্যক্ষ খরচ যুক্ত করে যে ব্যয় আমরা তৈরি করছি তা হচ্ছে মুখ্য ব্যয়। আমরা লক্ষ্য করেছিলাম আমাদের উদাহরণে আর গল্পে আমাদের ব্যবহৃত কাঁচামাল ব্যয় ছিল 15,000 টাকা। তাহলে সেই 15,000 টাকা এখানে আমার আসলো, এর সঙ্গে যুক্ত হলো প্রত্যক্ষ মজুরি আরো 5,000 টাকা। অর্থাৎ আজকের দিনে আমার কারখানার মুখ্য ব্যয় 20,000 টাকা। স্যার মুখ্য ব্যয় পেয়ে গেছি, ব্যয় ক্যান্সেল, ক্যান্সেল, চলে আসলো কে? কা। তোমরা কাতে লিখো কারখানা ব্যয় সমান সমান মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি খরচ। এখানে লক্ষ্য করো, আমার গতদিন পর্যন্ত এখানে ব্যবহৃত কাঁচামাল ব্যয় ছিল 15,000, মুখ্য ব্যয় ছিল 20,000। কারখানা ব্যয় তাহলে কত হবে? এই যে মুখ্য ব্যয় এখানে আছে 20,000 টাকা। ছোট্ট একটা গল্প একটু করে নিই। আসলে আমাদের ইট তৈরির কারখানায় রোদ্দুরের খুব প্রয়োজন, রোদ্দুর না হলে ইট শুকানো সম্ভব না। কিন্তু এক্ষেত্রে দেখা গেল প্রচণ্ড রোদ্দুর এবং প্রচণ্ড গরম, সেক্ষেত্রে আমাদের কারখানায় অবস্থিত যে সমস্ত শ্রমিক তারা স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে দৈহিক এবং মানসিক সর্বশক্তি প্রয়োগ করে কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছেন। কেন হচ্ছেন? রোদ্রের তাপের জন্য। এক্ষেত্রে তাদেরকে ছায়া দেওয়ার জন্য উপর দিয়ে যে কোনো কাপড়, ত্রিপল আর রোদ্দুরের তাপ যেন তার দেহ পর্যন্ত পৌঁছাতে না পারে এমন ব্যবস্থা করার প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রে আলোর স্বল্পতা থাকলে প্রচুর পরিমাণে আলো এবং বাতাস যেন শ্রমিক পায়, মনের মাধুরী মিশিয়ে আমার কারখানায় কাজ করে যায়, এমন সুযোগ সৃষ্টি করতে গেলে অতিরিক্ত কিছু ব্যয় করা লাগে। অর্থাৎ কারখানার পণ্য তৈরির সাথে সাথে অতিরিক্ত যে পরিমাণ ব্যয় করা লাগে তা কারখানা ব্যয়, যেটাকে কারখানা উপরি খরচ বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম মুখ্য ব্যয়ের সাথে শ্রমিকদের সহযোগিতা করার জন্য আরো কিছু ব্যয় করার প্রয়োজন হয়েছে। সেই ব্যয়টার পরিমাণ হলো 10,000 টাকা। তাহলে আমার আজকের দিন পর্যন্ত কারখানা ব্যয় হবে 20,000 যোগ 10,000 সমান সমান 30,000 টাকা। আমরা দেখো প্রথম শব্দটায় আমি মুছে দিয়েছি, ব্যামুকা পেয়েছিলাম, আমাদের সেই 3 শব্দের ব্যামুকার ব্যাখ্যা শেষ হলো।
এরপরে আসলো তৈরি। তৈতে তৈরি দ্রব্যের ব্যয় সমান সমান কারখানা ব্যয় যোগ প্রারম্ভিক, শব্দে তোমরা বুঝে নেবে, প্রারম্ভিক অর্ধ সমাপ্ত পণ্য বিয়োগ সমাপনী অর্ধ সমাপ্ত পণ্য। আমরা একটু লিখে নিচ্ছি। গতদিন পর্যন্ত আমাদের কারখানা ব্যয় ছিল 30,000 টাকা। অর্ধ সমাপ্ত পণ্যটার ব্যাখ্যা আমরা একটু জেনে নেব। আমরা ইটের খামারে যখন ইট তৈরি করছি, এর মূল উদ্দেশ্য থাকবে রোদে শুকানো এবং আগুনে পোড়ানো। আমার যে চুল্লি বা যেখানে যে ইট পোড়ানোর ব্যবস্থা আছে, চিমনি যেটাকে তোমরা বলো, এখানে 20,000 ইট পোড়ানো সম্ভব। কিন্তু এমন হতে পারে 10,000 ইট আমার ছিল, চলতি দিনে আরও প্রসেস কমপ্লিট হয়ে গেছে 10,000, এই 10 10 20,000। আমি একটু ভুল বলে ফেললাম। গতদিন আমার 10,000 ইট ছিল, আজকে ইট পোড়ানোর মতো অবস্থা সৃষ্টি হয়েছে আরও 15,000। প্রারম্ভিক শুকানো ইট 10,000, আজকের দিনে শুকানো ইট 15,000, 15 আর 10 25,000। কিন্তু এক্ষেত্রে আমার চিমনিতে পোড়ানোর ব্যবস্থা আছে 20,000, তাহলে আমার হাতে শুকনো ইট থেকে যাবে আরও 5,000। তাহলে আজকের দিনে আমার পোড়ানো সম্ভব হচ্ছে 20,000। শুকনো ইটকে আমরা পূর্ণদ্রব্য বলতে পারছি না, একে আমাদের বলতে হচ্ছে অর্ধসমাপ্ত দ্রব্য। অর্ধসমাপ্ত দ্রব্য কেন? এই ইটটাকে এখনো ব্যবহারযোগ্য করা যায়নি, কাঁচা আছে, পোড়ানোর জন্য সময় নিতে হবে। তাহলে আমরা লক্ষ্য করলাম আমাদের কারখানা ব্যয় 30,000 টাকা ছিল। সেক্ষেত্রে প্রারম্ভিক ছিল আমার 10,000 শুকনা ইট। 10,000 শুকনা ইটের দাম আমি তোমাদের উদাহরণ হিসাবে বলছি, 10,000 টাকাই হবে। বিয়োগ চিহ্ন তোমরা এমন ধরনের কেউ আবার ধরো না, কারণ এখন আমাদের দেশ অনেকটাই ডেভেলপ করেছে। আমার মতো হতদরিদ্র লোক, তারও বাড়িতে হয়তো 2টা বা 4টা বা 5টা 10টা 2,000 ইট আছে। একটা ইটের দাম কিন্তু এখন 12 টাকা 13 টাকা। এখন আমি যে উদাহরণ দিচ্ছি 10,000 ইটের দাম 10,000 টাকা, এটা তো খুব বিরক্ত হয়ে না, এটা জাস্ট বোঝানোর জন্য। আমার ছোটবেলার একটা গল্প খুব মনে পড়ে এক্ষেত্রে, ছোট্ট করে গল্পটা একটু না দিয়ে পারবো না। ইন্সপেক্টর স্কুলে আসছিলেন, উনি জিজ্ঞেস করলেন একটি কলার দাম 25 পয়সা, 4টি কলার দাম কত? ছাত্র প্রচন্ড রকমের বিরক্ত হয়েছিলেন, 25 পয়সায় পাকা কলা পাওয়া যায় না। এরকম ঘটনা তোমরা কেউ ধরে নিও না, আমরা উদাহরণের জন্য জাস্ট এটা বলছি। প্রারম্ভিক অর্ধসমাপ্ত পণ্যের মূল্য তাহলে আমি বললাম 10,000 টাকা, আর সমাপনী থেকে যাচ্ছে আমার 5,000 ইট, যার মূল্য 5,000 টাকা। লক্ষ্য করো 30,000 যোগ 10,000 40,000, তার থেকে যদি 5,000 বাদ যায়, তাহলে আজকে আমার তৈরি দ্রব্যের ব্যয় হয়ে যায় 35,000। তাহলে আমরা পেয়েছিলাম ব্যবহৃত কাঁচামাল ব্যয়, মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, তৈরি দ্রব্যের ব্যয়। অগ্রসর হতে পারতাম, আগামী দিন আমি অগ্রসর হব, বাকি অংশ আগামী দিন শেষ করব। আজকে পর্যন্ত তোমরা তৈরি দ্রব্যের ব্যয় ভিতরে কিছু কিছু ছোট ছোট উদাহরণ ছিল, এগুলো মনে করো। কলার গল্পটা বাদ রাখো, ওটা জাস্ট মজা করার জন্য একটু বললাম, ওটা উদাহরণের জন্য নয়। আসলে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি, যে আমরা অনুমান করে ধরে নিলাম যে প্রারম্ভিক আধার সমাপ্ত এই হবে, সমাপনী আধার সমাপ্ত এই হবে। তোমাদের গত ক্লাসও আমি বলেছিলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা ক্লাস নেওয়ার সময়, যে আমরা যতটা আন্তরিক, তোমরা তার থেকে কিছুটা আন্তরিক হও, তাহলে আমাদের ভালো লাগবে, আমরা বুঝতে পারবো যে আমাদের এই পরিশ্রমটা সার্থক হচ্ছে।
তোমাদের কাছে তোমাদেরকে আবারও আন্তরিক হওয়ার অনুরোধ রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।